আজ আপনাদের নিয়ে যাব আমি একজন রেসার পায়রা প্রেমীর কাছে। কলকাতার বুকে এক অন্যতম নাম আমাদের ইন্দ্রজিৎ দা। আমি আজকে এই লফটে বিকালে ভিজিট রেখেছি, সেই মতো আমি দুপুরবেলা বেরিয়ে পড়ে শিয়ালদা স্টেশন চত্বরে বসে ট্রেনের অপেক্ষা করতে করতে, আর এই যে দেখছেন একটা বড় পাখা, এটাকে দেখতে দেখতে আমার ট্রেনের টাইম হয়ে গেল। সবাই যেমন দেখুন আগিয়ে চলছে যার যার নিজের গন্তব্যের ট্রেন ধরার জন্য, আর এখানে আমি বনগা লোকালের টাইম ডিসপ্লেতে 2:05 পেলাম। তো সেই মতো আমি ট্রেনে বসে পড়লাম অ্যান্ড প্রকৃতির সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে কখন যেন সময়টা কেটে গেল। এসে পৌঁছে গেলাম আমি বনগাঁও স্টেশনে, অ্যান্ড স্টেশনেই আমাদের ইন্দ্রজিৎ দা আমাকে পিক আপ করার জন্য চলে এসেছিলেন। তারপর আমি ওনার লফটে ওনার সঙ্গে পৌঁছে গেলাম। এক অন্যরকম একজন পায়রা প্রেমী ইন্দ্রজিৎ দা, যিনি সম্পূর্ণরূপে রেসার পায়রা করেন, তানার লফটে। তো আসুন ওনার কিছু গল্প আপনার সামনে তুলে ধরি। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ সরকার বনগা থেকে। তো আমার শখ রেসিং পায়রা। আসুন আপনাদের আজকে কিছু রেসিং পায়রা শখ করাবো, পায়রা দেখাবো, প্লাস পায়রার সম্পর্কে অনেক কথা হবে। আসুন। তো এই রেসিং পায়রা জগতে আমার প্রাপ্তি, যে হার্ডওয়ার্ক তার ফল। দেখুন এগুলো আমাদের সব সার্টিফিকেট ক্লাবের। এখানে আমার 2টো সার্টিফিকেট আছে। এটা হচ্ছে ঝাঁঝা থেকে আমার 9 প্লেসমেন্ট 355 কিলোমিটার, আর এখানে আমার মুঘলসহ 661 কিলোমিটারে 7 পজিশান। আরও কিছু আমার সার্টিফিকেট আছে, এগুলো পেন্ডিং আছে, এবছরে সেগুলো দেবে। তো এগুলো আমাদের রেসের, যেমন ম্যাড্রাস পায়রা বা গিরিবাজে যেমন আপনার ট্রফি থাকে, আমাদের সার্টিফিকেট দেওয়া হয়। ট্রফিটা আমাদের আগে ছিল, কিন্তু এখন সেটা দেওয়া হয় না। এখন যে পায়রাগুলো আমি শখ করি এগুলো তাদের পেপার্স। এই সমস্ত পায়রাগুলো সব পজিশন পাওয়া, যেমন 139 কিলোমিটারে 19 নম্বর হওয়া, 7 নম্বর 11 নম্বর হওয়া, ঠিক আছে। এটা যেমন দেখুন 213 কিলোমিটারে 3rd হওয়া। এই সমস্ত পায়রাগুলো যেমন অলিম্পিক 003 আর সুপার বিটার 215-এর জেনারেশান, এরকম অনেক আছে আমার কাছে পায়রা। দেখুন মানে এই যে পায়রা, এই যে রেসিং পায়রা, এর হচ্ছে প্রতিটা পায়রার, মানে যতগুলো পায়রা দাদা তোমার লফটে রয়েছে, প্রত্যেকটা পায়রা এরকম ভাবে পুরো ডকুমেন্টস মেনটেন করা আছে। মানে কোনটার ফাদারকে বা তার গ্র্যান্ডফাদারকে সবকিছু ডিটেলস এখান থেকেই বেরিয়ে যাবে। মোটামুটি একটা পায়রার 3 থেকে 4 জেনারেশন, আচ্ছা, ওটা মানে রেকর্ড করে রাখা যায়। হ্যাঁ, রেকর্ড রাখা। আচ্ছা, আমরা যদি একটু সংক্ষেপে শুনি, মোটামুটি কি কি জেনারেশন আছে একটা মানে রেসিং পায়রার মধ্যে আপনার কাছে? দেখো, রেসিং পায়রার তো জেনারেশনের তো মানে শেষ নেই। এটা মানে প্রচুর 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 লাইন আছে। তার মধ্যে যেমন ফেমাস কিছু বলি তোমাকে, জস্থন আছে, যেমন কুকম্যান, জস্থন, তারপরে জেনারেশন লাইন যেমন আমার কাছে আছে। লং ডিস্টেন্সের পায়রা গ্ল্যাডিয়েটর লাইন রয়েছে, ব্ল্যাক মাম্বা যে জেনারেশন সেই জেনারেশন আমার কাছে আছে। এরকম অনেক জেনারেশন আছে। এখানে কিটেল আছে, প্রত্যেকটা পায়রার মানে টোটাল পুরো ডকুমেন্টস করা আছে, কিভাবে কিভাবে এসছে। যেমন কিটেল লাইনটা অনেকে হয়তো জানে না রেসিং পায়রা সম্বন্ধে পরিচিত। আচ্ছা, একটা কথা দাদা, তুমি আমাকে অফ ক্যামেরায় বলছিলে যে মানে এর উপরের পার্টটা হচ্ছে সব বাবার দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি যেমন দেখাচ্ছি আমি একটা পেডিগ্রি ভালো করে বুঝিয়ে দিই যাতে সহজে বুঝতে পারে। যেমন দেখা যাচ্ছে এই পায়রাটা হচ্ছে এই যে রিং নাম্বার ব্যান 21 708-712 জোস্ট। হ্যাঁ, ডাইরেকশন জোস্ট। এর বাবা ডাইরেক্ট নেদারল্যান্ডের জোস্ট। এই যে নেদারল্যান্ডের পায়রা, তার যেমন জোস্ট এর নাম ডাইরেকশন জোস্ট। দেখো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাইরেকশন লেখা আছে, ডাইরেকশন জোস্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর মায়ের দিকে যেমন গ্র্যান্ড ডটার ফ্রান্সাইন। এখানে যেমন ফ্রান্সাইন এখন রয়েছে, দেখো মানে গ্র্যান্ড ডটার মানে ঠাকুমা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, গ্র্যান্ড ডটার ফ্রান্সাইন যে ঠাকুমা হবে। মানে এই যে পায়রাটা মানে এর নাম হচ্ছে আপনার হচ্ছে জোস্ট। এই জোস্টের হচ্ছে মানে বাবা তার বাবা এন্ড মা তার মা, সব এই ডিটেলস এখানে রাখা আছে। বাহ বাহ। আচ্ছা, একটা বিষয়, তো যখন নতুন কোনো পেয়ার আপ করা হয়, তো সেই পেয়ার আপটার কি ওটাও ডকুমেন্টস এখান থেকে ক্লিয়ার পাওয়া যায় যে মানে এটার সাথে পেয়ার আপ হচ্ছে? যদি হ্যাঁ দেখা যায়, ধরো আমি মানে তোমার ঘরে ধরো একটা পেয়ার এই মুহূর্তে আছে, সেটা যদি একটু পেপার দিয়ে আমাদের বোঝা। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যেমন এই মেলটা যেমন দেখো, আচ্ছা, ফরিদা বিউটি লফটে, হ্যাঁ তাদের লেখানোর। এবং এই মেলটা যেমন 2118 পায়রার মধ্যে 4th হওয়া। আচ্ছা, 2100 পায়রার মধ্যে এ 4th পজিশন পেয়েছিল। আচ্ছা, বাহ। এই পায়রাটার সাথে যেমন তোমাকে দেখাচ্ছে, দাঁড়াও, আর একটা পায়রা এখানে আছে, ওর যেমন পেয়ার করা পেপার অনেক এখানে
আমি দেখিয়ে দিচ্ছি ফিমেলটা কোনটা পেয়ার দেবে বলছে এর সাথে। ফিমেলটা আচ্ছা যেমন এই মেলটার সাথে লাদিয়া এই ফিমেলটা, এই যেমন লাইভ বেঞ্জিংয়ে যেমন 1114 পাড়ার মধ্যে 33তম হওয়া, হ্যাঁ আচ্ছা 1638 পাড়ার মধ্যে 96তম হওয়া, এই মেল এই ফিমেল, তার বাচ্চা আমি দিতে পাঠাবো। এবার আচ্ছা আচ্ছা ওই যখন পায়রাটাকে যখন পেডিগ্রি তৈরি হবে তখনও সেম যেমন এর বাবা মার দিকে এটা গেছে, তো ওই বাচ্চাটার বাবার দিকে এই পেপারসটা যাবে, মায়ের দিকে পেপারসটা চলে যাবে, ডিটেইলস। ওরা আবার নতুন করে পেপার পরে রেডি হবে, ও যে পজিশন পেলো বা কি র্যাঙ্ক হলো কি হলো এইভাবে হবে। আচ্ছা, তো আমি মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, যদিও এখন তো দাদা জানেন যে কি কাঠফাটা গরম, তো তবু আমি দিনের বেলা চেষ্টা করেছিলাম আসবো, বাট একটু সেকেন্ড হাফেই এলাম, তাও সময় খুব কমই পাবো কেন লাইটও কমে যাচ্ছে। তাও মানে মানে খুব ইন্টারেস্টিং লাগছে তোমার লফটে এসে, যে এতদিন যেরকম ধরনের আমি শখ করিয়েছি বা বিভিন্ন দাদা ভাইদের বন্ধুদের বাড়িতে গেছি, গিরিবাজ, মালবাই, ম্যাড্রাসি, আন্ধ্রা পায়রা নিয়ে কাজ করেছি। সত্যি কথা বলতে রেসাইং পায়রার কাজ খুবই কম, মানে জাস্ট কোথাও হয়তো 2-1টা লফটে আমি কাজ করেছি, বাট সেইভাবে মানে তোমার মতো মানে এত অভিজ্ঞ এত পুরাতন রেসিং পায়রার জগতে কাউকে পাইনি। আর তুমি ভালো করে জানো যে তোমাকে আমি আগের থেকেই ফলো করতাম ফেসবুকে, যে হ্যাঁ ইন্দ্রজিৎ দা বলে কেউ আছেন মানে রেসিং পায়রার সেক্টরে। অ্যান্ড একটা খুব ইন্টারেস্টিং পার্ট যেটা কিনা আমরা ভিডিওর মধ্যে হয়তো মিস করে যাবো, আমি প্রথমেই বলি যে এই দাদা কিন্তু রেসিং পায়রা করেন মানে কিন্তু এর খাবার, এর মেডিসিন এগুলো সব কস্টলি আসে, অ্যান্ড রাখতেও হয়, সব কিছু অ্যারেঞ্জ করে রাখতেও হয়। অ্যান্ড দাদার কাছে কিন্তু খুব ভালো ভালো অ্যাক্সেসরিজও থাকে। তো দাদা এখন কি ওই যদি কোনো কলকাতা থেকে কোনো ভাই চায় সেগুলো কি দেওয়া হয়, মেডিসিন বা অ্যাক্সেসরিজ দেওয়া হয়? মেডিসিনটা তো এক্সারসাইজটা আগের থেকে একটু কমিয়ে দিয়েছি। আচ্ছা, মেডিসিনটা প্রপার আছে, অনেক রকমের আছে, ব্রিডিং সেকশন থেকে শুরু করে যত রোগ ব্যাধি হয়। আচ্ছা ঠিক আছে, হাতে তৈরি করা কোনো মেডিসিন না যে বাইরে তৈরি করে আমি দিচ্ছি, সবটাই আমাদের ভোপাল পিছনে মেডিসিন থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্রিডিং থেকে শুরু করে ফ্লাইং, আচ্ছা। এবং কলকাতা যে ম্যাড্রাস পায়রা পোষে বা গিরিবাজ পোষে তারাও যে পায়রা ওড়াচ্ছে তার রিকভার থেকে শুরু করে পায়রার দম খুলছে না সেই সমস্ত মেডিসিনও আমার কাছ থেকে অনেকেই নেয়, বড় বড় ফ্যান্সাররাই নেয়। মানে যদি কোনো ভাইয়ের যদি কোনো মেডিসিন লাগে কন্ট্যাক্ট করতে পারে, থাকলে ডেলিভারি করে দেওয়া হবে, আবার অ্যাক্সেসরিজ লাগলেও ডেলিভারি করা যাবে। আচ্ছা, এবার একটা কথা যেটা আমি আমার দিক দিয়ে বলছি, আমি জানি আমার মতো এরকম হাজারো ভাই আছে যে রেসিং পায়রা বা রেসিং পায়রা লফটের ওনার বা রেসিং পায়রা লফট, মানে তাদের ইচ্ছা কিন্তু থাকে, যেমন আমারও ইচ্ছা থাকে যে দেখবো, একটু শখ করব, একটু কেমন হয় জানবো। তো এরকম প্রচুর ভাইয়ের কিন্তু মনে ইচ্ছা আছে, এটা আমি জানি আছে, কারণ আমি অনেক ভাইয়ের কাছে আমি শুনি, কিন্তু তারা কোনো প্রপার কোনো ব্যক্তিকে পায় না যার হাত ধরে রেসিং পায়রা করবে বা গাইডেন্স পাবে। তো যদি কোনো ভাই ধরুন ইচ্ছা হলো, সে রেসিং পায়রা জগতে হয়তো আসবে না, বাট পায়রাটাকে একটু দেখার ইচ্ছা হলো বা জানার ইচ্ছা হলো, সে কি এই লফটে আসতে পারে? অবশ্যই অবশ্যই অবশ্যই, সবসময় সবাইকে ওয়েলকাম বলি আমি যে আসার জন্য। আর যাদের জানার ইচ্ছা বা করার ইচ্ছা আছে, ঠিকঠাক গাইডেন্স পাচ্ছে না, যোগাযোগ করবে, যতটা আমার পক্ষে সম্ভব, যতটা আমি জানি সবটাই তাদের শেখাবো। মানে রেসিং পায়রা করা থেকে নিয়ে আপ টু রেস্ট পর্যন্ত। আচ্ছা, কীভাবে ট্রেনিং করবে, কীভাবে পায়রাকে ছাড়বে, হ্যাঁ লফটে কীভাবে সেটাকে সেটিং করবে, ট্রেনিংটা কীভাবে স্টার্ট করবে। কারণ নতুন ফ্যান্সাররা কি আবেগের বসে প্রথম অবস্থায় ছোটো চিচি বাচ্চা নিয়ে গিয়েও ছেড়ে আসে, সেগুলো সমস্যা হয়। ঠিক আছে, কিন্তু কীভাবে সেটাকে সেটিং করবে, কীভাবে তাকে রেস্ট করবে, ফুড মেনটেন, মেডিসিন মেনটেন, সবটাই বলবো, সমস্যা নেই কোনো, সবটাই শেয়ার করবো। দেখুন দাদার পায়রাগুলো এখানে চলছে, সত্যি বলতে কি স্পিড পায়রাগুলোর মধ্যে, পায়রাগুলো আপনারা ভালো করে ফলো করুন, প্রচুর স্পিড আছে। তো দাদা মানে এই যে রেসিং পায়রা, তো জেনারেলি তো ছাদ থেকে তো এরকম উড়িয়ে দম বা ঘন্টা কাউন্টিং এর রেস হয় না। না, আমাদের দেখো রেসিং পায়রা এখন তো এরকম উড়ে, গরমের পায়রা না এগুলো, গরমের বাড়ির উপরে একদম ভোরবার দিকে ছাড়লে কিছুক্ষণ ফ্লাইং করে, মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা। আচ্ছা, এই বিকেল বলে পায়রা উঠতে চাইছে না, গরমের পায়রা এরা না, শীতকালে এগুলো হচ্ছে তোমার, শীতকালে আমাদের কম্পিটিশন হয়। আচ্ছা, আমাদের নভেম্বর মাস থেকে মোটামুটি আমাদের দুর্গাপুজোর পর থেকে ট্রেনিং শুরু হয়। আচ্ছা, তারপর ডিসেম্বর মাস থেকে আমাদের রেস্ট শুরু হয়। এই যে ট্রেনিংটা হয়, ট্রেনিংটা কি আপনাদের গিয়ে গিয়ে ডিস্টেন্স হিসাবে ছাড়তে হয় পায়রা? নিজেদের প্রথমত কিছু মোটামুটি 40-50 কিলোমিটার নিজেদের ট্রেনিংটা করাতে হয়। আচ্ছা, তারপর ক্লাবের থেকে ট্রেনিং হয়, আমাদের দানকুনি ট্রেনিং হয়, তারকেশ্বর ট্রেনিং হয়। তো যখন ট্রেনিং হয় তখন পায়রাগুলো কেজ করে ঠিক জায়গায় পৌঁছাতে হয়। আচ্ছা, ক্লাবে জমা দিতে হয়, ক্লাব থেকে ওটা ছাড়া হয়। আচ্ছা, শুধু আমার একার পায়রা নয়, এরকম আরো 10-12টা 20টা মেম্বারের পায়রা একসঙ্গে নিয়ে যাওয়া হয়, 300-400 পায়রা একসাথে, সেগুলো মানে এইভাবে করতে করতে পায়রাগুলো কিন্তু ওরা সেট হয়ে যায় যে আমার ওই দিকে ওইভাবে বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, এর যে রেজাল্টটা কাউন্ট হয়, রেজাল্টটা কাউন্টিং কীভাবে হয়, যে মানে পায়রা কার পায়রা কত আগে বাড়িতে ফিরলো এরকম ভাবে কাউন্টিং হয়? কত আগে বাড়িতে ফিরলো সেটা কাউন্টিং হয়। যখন ক্লাবে আমরা পায়রা জমা দিই সময়, ক্লাবের থেকে আমাদের স্টিকার দেওয়া হয় পায়রার
পায়ে লাগিয়ে দেওয়া হয়, যে আমরা সিটটা জমা দেওয়া হয় সেখানেও লাগানো থাকে। আর জাজ কি বাড়িতে থাকে? না না না, আচ্ছা, জাজমেন্ট নেই, কারণ এখানে তোমার পায়রা আসলেই তুমি একমাত্র দেখাতে পারবে, আগে থেকে পায়রা দেখাতে পারবে মানে পায়রা আসতে হবে, লফটে ঢুকতে হবে, নিয়ে ওই রিংয়ে ওই স্টিকারটাকে স্কেচ করে, স্কেচ নাম্বার থাকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন কাজ করছে, একটা নেগেটিভ কোশ্চেন। ধরুন সাপোজ দিল্লিতে থেকে পায়রা ছাড়া হবে, এটা ডিসাইড হয়েছে। এবার কারোর বাড়ি দেখা যাচ্ছে যে কলকাতাতে, মানে তার কাছ থেকে যেখান থেকে পায়রা ছাড়া হবে তার ডিস্টেন্স সাপোজ 1000 কিলোমিটার, কিন্তু কারোর আবার দেখা যাচ্ছে যে কলকাতার আরেক প্রান্ত থেকে ছাড়া হচ্ছে, মানে দিল্লি থেকে ছাড়া হবে, তার ডিস্টেন্স 900 কিলোমিটার। হতেই পারে যে 80-100 কিলোমিটার গ্যাপ হতে পারে। তো হ্যাঁ, বেশিরভাগ মেম্বারদের বাড়ি কারো বালিগঞ্জে আছে, কারো বিহালাতে আছে, কারো শিয়ালদাতে আছে। তো তাদেরটা কিভাবে ক্যালকুলেশন হবে? ভেলোসিটি ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, মানে একটা পায়রা দেখা যাচ্ছে পার মিনিটে কত স্পিডে আসছে, মিটার পার মিনিট। আচ্ছা, পার মিটার মানে একটা 1 মিনিটে কত মিটার সে আসছে। আচ্ছা আচ্ছা, সেই ভেলোসিটি কাউন্টিং হয়। আচ্ছা, তারপর এটা তো রোডওয়েটা হিসাব হয় না আমাদের। আচ্ছা, মানে এটা তো ওর মতো ডিরেকশনে আসতে থাকে, মানে আকাশ পথে। একদম আমাদের স্কেল, মানে তোমার হচ্ছে একদম স্কেল সোজা মাপ করে, যেমন যে রেসপন্ড থেকে যেখান থেকে ছাড়া হয়, আচ্ছা, একদম দেখা যাচ্ছে সেখান থেকে স্কেল। তার মানে কিলোমিটার কাউন্টিংটা সিটিতে সিটুই হয়, মানে বাই রোডে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা রোড কাউন্টিং আমাদের হয় না। আচ্ছা, আমাদের এয়ার ডিসটেন্স কাউন্টিং। আচ্ছা, এয়ার ডিসটেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ওই পয়েন্টের থেকে কলকাতার এয়ার ডিসটেন্স, যার বাড়ি এয়ার ডিসটেন্স কি আছে, এটা তোমার লংজুট ল্যাটিটিউড যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে আমাদের আচ্ছা ডিসটেন্সটা ক্যালকুলেট হয়, তারপরে এয়ার ডিসটেন্স। তো আমি আপনার একটা এক্সপিরিয়েন্স শুনুন, মানে আপনার টুর্নামেন্টে একটা এক্সপিরিয়েন্স যে কখনো ছাড়া হয়েছে বা রেজাল্ট কি হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ 2000 আমি মোটামুটি 17-18 থেকে রেসিং পাড়াতে আছি। তার মানে অলমোস্ট 17-18 মানে 8 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আসানসোল রেস করেছি, আচ্ছা, ঝাড়া রেস করেছি, গোয়া রেস করেছি, মুঘলসর রেস করেছি, এলাহাবাদ অব্দি আমি রেস করেছি। আচ্ছা, আপকামিং ডেতে কোনো প্ল্যান আছে? এবছরও তো রেসের জন্য এই যে পায়রা, আচ্ছা, যেগুলো হালকা ট্রেন্ড করা হচ্ছে আর কি, ঘর সেনানো হচ্ছে, এগুলো সব এই বছরে রেসে থাকবে। সব নভেম্বর ডিসেম্বর রেসে যাবে। আচ্ছা, তো আমরা একটু এবার লফটের দিকে চলে যাই, মানে অনেকক্ষণ তো আমরা কথা বললাম, একটা রেসিং পায়রার ব্যাপারটা এমন যে কথা বললে শেষ হবে না, তো একটু লফটের দিকে চলে যাই। লফটে দাদা যখন রেডি হচ্ছিল আমি দেখছিলাম ফেসবুকে স্টেপ বাই স্টেপ, অ্যান্ড সত্যি কথা বলতে না, মানে একদম আইডিয়াল যে লফট বলা হয় সেই লফট দাদার। কিন্তু দেখুন এখানে কিন্তু সেকশানে যা জায়গা ছিল আরাম 4টে আড্ডা হতো, কিন্তু দাদা 3টে আড্ডা করেছেন। অ্যান্ড জাস্ট স্টাইলটা দেখুন, একটা এরকম ফ্রন্ট গেট, আর এদিকে দেখুন কিছুটা পার্ট দাদা গাঁথনি করে দিয়েছেন। এই যে কিছুটা পার্ট, যাতে এই যে গাঁথনিটা করা হয়েছে এর অনেকগুলো লজিক আছে, ভিডিওর মধ্যে বললে অনেক লম্বা হয়ে যাবে, বাট আপনারা এই লফটা দেখে জাস্ট আইডিয়া করুন, যেটা আইডিয়াল লফ যারা বানাবেন তারা কীরকম একটা সাইজ বা কীরকম কী ভেন্টিলেশন বা কীরকম কীভাবে লফটা রাখলে ভালো হয়, একটা আইডিয়া আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এইদিকে একটা ফিমেলের সেকশন, উপরে যেমন ট্র্যাপ ডোরটা দেখি, হ্যাঁ উপরে ট্র্যাপ ডোর এখানে করা আছে। এই যে এখানে যেমন দেখো পায়রা এইখান থেকে ঢুকে যাবে, এই যে হ্যাঁ, পায়রা ঢুকে গেলে আর বেরোতে পারবে না, এই পায়রা সব এখান থেকে একদম। নেবে এখান থেকে। দাদা যখন লফট রেডি হয় তখন নিজে হাতে এখানে অনেক কিছু করছিল, আমরা ভিডিওতে দেখতাম। রিসেন্ট ফেসবুকে অতটা অ্যাক্টিভ মানে পাচ্ছি না, কিন্তু আগে দাদাকে ফেসবুকে প্রায়শই পোস্ট দেখতাম, বাট এখন রিসেন্ট দেখছি ইদানিং কিছুদিন দাদার পোস্ট একটু কম আসছে। তো আপনারা ইন্দ্রজিৎ সরকার নামে সার্চ করবেন বা ইন্দ্রজিৎ সরকার রেসিং পিজিয়ন সার্চ করবেন, পেয়ে যাবেন দাদাকে। দেখুন এখানে তো তোমাকে আমি ওল্ড পায়রা দেখাই, যে পায়রাটা এসে বসে দেখো, এই যে পায়রাটা, এই যে বেলজিয়াম, ডাইরেক্ট বেলজিয়াম পায়রাটা। আচ্ছা আচ্ছা, এটা কি বেলজিয়ামটা কি রেসার না বেলজিয়াম হোমার? রেসার পায়রা, তাই তো? দেখো এটা ডাইরেক্ট বেলজিয়াম পায়রা, 2016 সালের পায়রা কিন্তু এটা, মানে 10 বছর বয়স পায়রাটা। আচ্ছা, এই রিং নাম্বার বেলজিয়াম ডাইরেক্ট পায়রা, এটা কিন্তু বেলজিয়াম হোমার না। আচ্ছা, হ্যাঁ, এই দেখুন এই বয়সের জন্য নাকটা ফুলেছে, আর যদি হোমার তো চোখের পট্টিও, যেমন অনেকে গুলিয়ে ফেলে, এখন দেখি অনেকে না হোমার পায়রা নিয়ে গিয়ে সেটাকে রেসিং ভাবে, রেসিং বলে। হোমার পায়রা কিন্তু শুধুমাত্র মানে ওই বাড়ির ওপরেই থাকবে, রেস করবে না। পায়রাটার চোখটা দেখো, এখন তো লাইট নেই, যতটা দেখানো যায়, ঠিক আছে, খুব সুন্দর ডিভাইস। এটা ফিমেল, দারুণ, এটা ফিমেল, ফিমেল ফিমেল, বাহ। ফিমেল। এই পায়রাগুলোর যে বডি যে স্ট্রাকচারটা মানে একটু ভারী হয় না তুলনামূলকভাবে? ভারী হয়, আর পুরো বেলুন শেপ, মানে মোচার মতো হয় গঠন। বাহ, ঠিক আছে। এখন আর ফার্টিলিটি আছে, এবছরও বাচ্চা নিয়েছে, বাচ্চা কালো আছে, কালো বাচ্চা হয়েছে পুরো জ্যাক। হ্যাঁ, 10 বছর বয়স ফিমেলটার, এখন এই বছর বাচ্চা পেয়েছে। আর দাদার এই সেকশনটা ব্রিডিং সেকশন চলছে, তাই তো? হ্যাঁ, এখানে ব্রিডিং সব আলাদা, তো ব্রিডিং সব মানে সারা বছর তো ব্রিডিং করা হয় না, কারণ খুব এক্সপেন্সিভ পায়রা এগুলো। জোড়া ভেঙে দিয়েছে, এখানে সবই মোটামুটি দেখো একটা পেয়ার শুধু বসানো আছে,
হ্যাঁ এখানে সব সিঙ্গেলই আছে ম্যাক্সিমাম। সব মেল রাখা আছে এখানে সব মেলগুলো ম্যাক্সিমাম সব সিঙ্গেল আছে। এই যে সব সিঙ্গেল রাখা রয়েছে, ম্যাক্সিমাম সব সিঙ্গেল পায়রা। এখানে সব পেয়ার বসানো হয়, পেয়ার সব আলাদা করে দিয়েছি, পায়রা সব সিঙ্গেল রয়েছে। ভাইব্রেশন দেখছো কেমন, দেখো ভাইব্রেশন করছে এটা। এই একটা পায়রা জাস্ট এইটার পেয়ারটা আছে, হ্যাঁ ভাবুন এত বড় লফট কিন্তু পেয়ার আপে কোনো পায়রা নেই, কারণ খুব এক্সপেন্সিভ, তো সামনে ডিম বাচ্চা করা হয় না, মানে খুব যত্ন সহকারে এদেরকে দেখা হয়। এখন এটা কি মে মাস চলছে না? এটা জুন মাস পড়ে গেল, মাস পড়ে গেছে, তো আর এই বছর মোটামুটি বাচ্চা হয় না, হবে না। হ্যাঁ বাচ্চা হয়, অনেকে যেমন শখে দাদা বলে দাদা আমাকে এই পায়রাটা দুটো বাচ্চা দিও, তখন পেয়ার আপ করতে হয়। বাচ্চা দিতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। দাদার কাছে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে যে কখনো একবার যদি এই পথে কোনো ভাই যদি ভালোবেসে আবার ডাকে, আমি এই বনগাঁ স্টেশনটা কিন্তু আমি খাতায় নোট ডাউন রাখবো, কারণ অফ ক্যামেরায় যা আমাদের গল্প হচ্ছে রেসিং পায়রা নিয়ে, ভিডিওয় কিন্তু তার কিছুটাই হচ্ছে না, কারণ অফ ক্যামেরায় প্রচুর গল্প হচ্ছে, কারণ আমার নিজের মানে এক্সাইটমেন্টটা অ্যান্ড কোয়ারিশটা অনেক বেশি আছে। তো যাক আজকে একদিনে জানি না কতটা আমি দাদার ভিতর থেকে বার করতে পারবো, তবে আমি বলবো পায়রা তো শখ কিছু কিছু করাবো, দরকার পড়লে অন্ধকার হয়ে গেলে লাইটে করাবো, কিন্তু কিছু স্টোরি জানবো, মানে এই রেসিং পায়রা নিয়ে যদি আরও কিছু যদি বলা যায় যে কীভাবে এই পায়রাটা এলো, বা কলকাতায় কীভাবে এই পায়রা হচ্ছে, বা আমরা খুব কমই ভিডিও পাই, খুব কম পোস্ট ভিডিও বা সেল পারচেস খুব কম পাই, মানে রেসিং পায়রা ব্যাপারটা মানে পুরো যেন মনে হচ্ছে একটা জায়গা মানে একটা আলাদা পুরো মানে একটা জগৎ হয়ে আছে, মানে যেখানে আমরা কেউ ঢুকতে পারছি না। তো যদি এরকম কোনো স্টোরি থাকে মানে যে এই রেসিং পায়রা নিয়ে কলকাতায় কীভাবে এসছে, কীভাবে চলছে, অ্যান্ড আগামী দিনে কোন দিকে যাচ্ছে এই রেসিং পায়রা যদি একটু বলো। দেখো রেসিং পায়রাটা আলিম, এটা কিন্তু আমাদের কলকাতার ঐতিহ্য। এই যে এখন যে মাদ্রাজি পায়রা, আন্ধ্রা পায়রা অনেকে করছে, অবশ্যই ভালো, কোনো সবকে ছোটো বলছি না আমি, সবাই এখন এটা নিয়ে আছে, কিন্তু রেসিং পায়রা কিন্তু আমাদের কলকাতার ঐতিহ্য। সেই ব্রিটিশ আমলের সময় কিন্তু রেসিং পায়রাটা ব্রিটিশদের হাত ধরে কিন্তু আমাদের এই মানে দেশ স্বাধীনের আগের কথা হচ্ছে, হ্যাঁ সেই সময় কিন্তু এখানে আসা, এবং তারপর সেই সময়কার জমিদার রাজারাও কিন্তু এই রেসিং পায়রার রেস করতো, হ্যাঁ ব্রিটিশদের সাথেও রেস করেছে। আচ্ছা, কারণ এটা তো ইউরোপিয়ান কান্ট্রির পায়রা, বেলজিয়াম ইউরোপিয়ান কান্ট্রির পায়রা, তো সেই সময় এটা এসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক কারণে কিছু হবে, যেগুলো মানে যে পায়রা যত পায়রা ছিল আমাদের কলকাতায় সব পায়রা নিয়ে ফোর্ট উইলিয়ামে রাখা ছিল। আচ্ছা, ফোর্ট উইলিয়ামে, হ্যাঁ ফোর্ট উইলিয়ামে রাখা ছিল, এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় সেই সময় কিছু কিছু পায়রা দিয়ে গেছে, আবার তারা ফেরত, সবটা দিয়ে যায়নি, কিছু পায়রা ফেরত দিয়ে গেছে। সেই পায়রার থেকে আমাদের কলকাতা পুরাতন যে লাইন, ঠিক আছে, সেই আমাদের যে সিআরপিসি ক্লাব আছে সেই ক্লাব। আচ্ছা, তখনও কি এই ক্লাব ছিল? 1953 সালে আমাদের ক্লাব। আচ্ছা, মানে জাস্ট দেশ স্বাধীন হওয়ার কিছু বছরের মধ্যেই ক্লাবটা অর্গানাইজড হয়, কিন্তু ওই ব্রিটিশরা যে পায়রা নিয়ে এসেছিলেন সেই পায়রা কিছুটা ছিল, রাখা ছিল, সেই পায়রা যাওয়ার সময় কিছু কিছু দিয়ে গেছে। আচ্ছা, পরে আস্তে আস্তে কিছুটা ইম্পোর্টও হয়েছে, আস্তে আস্তে এখানে আবার পেডিগ্রি হয়েছে বা সব সেইভাবে হয়েছে। যে কলকাতায় চীনারা আছে কিছু পায়রা পরে কানাডা থেকে এনেছেন। আচ্ছা, হ্যাঁ কানাডা ব্লাডিং যেটা আমাদের এখানে খুব ফেমাস, কিছু পায়রা কানাডা থেকে এনেছেন, সেই সমস্ত পায়রা নিয়ে চর্চা হয়, এবং তারপর তো ইম্পোর্ট হয় এখন, যেমন ডাইরেক্ট বেলজিয়াম পায়রা, নেদারল্যান্ডের পায়রা, জার্মানির পায়রা, হ্যাঁ সেই সমস্ত পায়রা এখন আমাদের কলকাতাতে বেশ কিছু মেম্বারদের ঘরে আছে। তবে এই পায়রা কিন্তু আনা একটু টাফ আর একটু কস্টলি, তাই তো? মানে যদি কোনো ভাই মনে করে যে আমি রেসিং পায়রা শখ করব, একটু কস্টলি, এটা মাথায় রেখে চলতে হবে। মানে হ্যাঁ পায়রার দামটা বেশি হবে না কেন, তোমাকে বলে দেখো, আমি ছোট করেছি না কাউকে, কোনো পায়রাকে ছোট করি, তবু আমি একটা ছোট্ট একটা পয়েন্ট বলি। আমাদের যে ম্যাড্রাস পায়রা টুর্নামেন্ট হয়, দেখো এই সিজনে যে পায়রাগুলো উঠছে, দেখা যাচ্ছে এই সিজনে পায়রা উড়ানো হয়ে গেলে সেই স্ট্যাম্প লাগানো পায়রাগুলো হাটে ঘাটে নিয়ে গিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের একটা যে পায়রা রেস করে আসছে বাড়িতে, সেই পায়রাটা প্লাস তার বাচ্চা কাচ্চা এবং তাদের বাচ্চা কাচ্চার জেনারেশন অবধি আমরা যত্ন করে রাখি। আচ্ছা, ব্লাড লাইনটা মেনটেন করার জন্য, কারণ এদের উপরে কোনো ড্রাগস চার্জ হয় না। আচ্ছা আচ্ছা, এরা যে হাজার হাজার কিলোমিটার থেকে বাড়ি ফিরে আসে, ও মানে এরা মানে কোনো রকম সাপ্লিমেন্ট বা স্টেরয়েড কিছু ইউজ হয় না। আচ্ছা, কারণ একটা পায়রা ধরো একদম কাছ থেকে বলতে তোমাকে, দেখা যাচ্ছে আসানসোল থেকে একটা পায়রা কলকাতাতে ফিরে আসে, তাকে তো দিক নির্ণয় করে আসতে হবে, তার ব্রেনটা শার্প থাকতে হবে, তার মস্তিষ্ক সুস্থ থাকতে হবে, ড্রাগস দেওয়া মানে তো সে তো ডিসব্যালেন্স হয়ে যাবে। এন্ড এই পায়রাগুলো কি মানে আগের দিন কেচ করে দিতে হয়? হ্যাঁ। আচ্ছা, মানে যদি কোনো ভাই মনে করে যে আমি কিছু বুস্টার দেব, সেই বুস্টার দিয়েও সেটা এফেক্টিভ হবে না, আগের দিন দুপুরের মধ্যে আমাদের পায়রা ক্লাবে জমা দিয়ে, আর পরের দিন হয়তো মর্নিং এ সেখান থেকে স্টার্ট হয়। মানে এইভাবে ওই ক্যালকুলেশনটা কাজে লাগবে না যে আমি কিছু দিলাম এক্সট্রা করে, যাতে আরো তাড়াতাড়িও বাড়ি ফিরতে পারে। আচ্ছা, ভালো সাপ্লিমেন্ট দেওয়া হয়, ভালো ফুড দিই, এবং
শক্তিশালী হওয়ার জন্য সাপ্লিমেন্ট, ভালো সাপ্লিমেন্ট দেওয়া হয়, কিন্তু কোনো স্টেরয়েড ড্রাগস ইউজড এখানে হয় না। তো এটা ক্লাব থেকেও স্ট্রিক্টলি আছে ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা কোনোভাবে আচ্ছা কোনো আচ্ছা। কিছু হবে না। তো যতগুলো খেলা হয়েছে তার মধ্যে কোনো একটা খেলার স্টোরি যে খুব তোমার আর কি ওটা মনে পড়ে বা মনে থাকবে আগামী দিনেও? দেখো, হ্যাঁ স্টোরি তো অবশ্যই। আমাদের যেটা মুঘল সরাই যে রেসটা হয়েছিল, মুঘল সরাই নামটা আমার খুব শোনা লাগছে, কিন্তু আমি ঠিক মনে করতেছি না। আচ্ছা, প্রয়াগরাজ, হ্যাঁ এবারে মনে করতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মুঘল সরাই তাও প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। 661 হ্যাঁ 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 হ্যাঁ। ওটা সকাল 7টার সময় পায়রা আমাদের ছাড়া হয় মোটামুটি। তোমার পায়রা ছিল? আমি দুটো পায়রা দিয়েছিলাম মাত্র। আচ্ছা আচ্ছা নতুন পায়রা এবার আচ্ছা। না না, আমি কোশ্চেন করবো কিন্তু, কেন এই সত্যি কথা বলতে রেসিং পায়রা আমার মনে হয় ডকুমেন্টারি সেইভাবে মানে ফুটে আসেনি। কলকাতায় হয়তো অন্য কোনো ভাই শখ করিয়েছে, কিন্তু আমি তোমার কাছে কিন্তু মানে আমি ডকুমেন্টারিটাই চাইছি। পায়রা শখ নয়, দরকার বলে পরে একবার হবে, কিন্তু কথা হচ্ছে যে এই যে তুমি বলে দুটো পায়রা তুমি দিয়েছিলে, তা ওখানে কোনো নাম্বার ফিক্স থাকে না যে এতগুলোই পায়রা ছাড়তে হবে? এরকম নেই আমাদের, এরকম আচ্ছা। সিস্টেম নেই। আমাদের মেম্বার একটা, কেউ 40টা পায়রাও দিতে পারে, আচ্ছা। কেউ 4টে পায়রাও দিতে পারে, বা কেউ একটা পায়রাও দিতে পারে, পায়রাও দিতে পারে। মানে ফার্স্ট কাম ফার্স্ট রেজাল্ট। ওরে সর্বনাশ বাবা। ঠিক আছে, এবার যে বেশি পায়রা দেয় তার চান্সটা বেশি থাকে। আচ্ছা, মানে বেশি পায়রার মধ্যে মানে কোনো একটা পায়রা আগে ফেরার চান্স থাকে, and তার ওই জুটটাও সেইভাবে চলে আসে। আচ্ছা আচ্ছা, বা মানে খুব ইন্টারেস্টিং লাগলো আমার, আমি জীবনে প্রথম শুনলাম কিন্তু এটা। ঠিক আছে, যেমন আচ্ছা, যেমন থাকে 3 পায়রা কাউন্টিং থাকে যে এটা দিতে হবে। আচ্ছা, এবার তোমার স্টোরিটা মানে প্রয়াগরাজের স্টোরিটা। হ্যাঁ, তো সেইখান থেকে পায়রা ছাড়া হয় মোটামুটি। পায়রা দেখো সবারই টুকটাক ঘুরতে থাকে, তখন আমি ছাড়তে হয়নি, আমার লক্ষ্য নিচে ছিল। তো মোটামুটি 7টায় পায়রা ছেড়েছে। ওটা তোমার জানুয়ারি শেষের দিকে। আচ্ছা, মোটামুটি সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, তখন ছটা তুমি তো বাড়িতে ছাদেই বসে আছো। ছাদেই বসে আছি, বোর হয়ে যাচ্ছি। পায়রা তো আসছে না, আশা নেই তো যে পায়রা কি হবে, দুটো পায়রা তো আসছে। এটা কি লাইফের ফার্স্ট টুর্নামেন্ট? না না, ফার্স্ট না, এটা আমার 2023-24 খেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমি শুনছি, এটাকে শুনে নেই তারপর শুনছি। লাস্টে না পরে বোর হয়ে শুয়ে পড়েছি খাটে। আচ্ছা, শুয়ে আছি, এবার সবাই গ্রুপে ভিডিও দেওয়া হচ্ছে। এবার মানে মনটা খুবই খারাপ যে সবার পায়রা আসছে টুকিটাকি। সেখানে আমাদের ক্লাবে দাদা বলছে যে পায়রা তো সবারই মোটামুটি ঢুকছে, ইন্দ্রের একটা পায়রা ঢুকলে আমাদের রেসটা সাকসেস হয়। আচ্ছা, সবার একটা করে সবার, মানে হ্যাঁ বাড়ি ফিরছে। হ্যাঁ হ্যাঁ সবার। আচ্ছা, এখানে লস ফ্যাক্টরও হয়? লস অবশ্যই হয়। আচ্ছা, হ্যাঁ তারপর? এবার বলতে বলতেই 5টা বাজে সামথিং, তখন 3-4 সেকেন্ড বাকি। আচ্ছা। আমি শুয়ে দেখি ঠিক এই আকাশটার থেকে। আচ্ছা, তখন লাস্টে বোর হয়ে গেছে, সবার মোটামুটি পায়রা ঢুকছে। সঞ্জয়দা বলছে যে একটা কারো যদি আমাদের ইন্দ্র যদি একটা পায়রা ঢোকে, সেখানে রেসটা আমাদের সাকসেস হয়। বলতে বলতে পায়রা দেখে এই আকাশ থেকে ঢুকছে রেসিং পায়রা। আমার যখন বাড়ির উপর আসে, যত দূর থেকে আসুক না কেন, বাড়ির উপর আসে না, ওরা একটা মানে বাড়িতে আসার যে শান্তি দেয় না, যে পায়রা ডানা ফানা একটা অন্যরকম করে। তারপর নামলো, আমার পরে পায়রাটাকে দেখালাম, ওই পায়রাটা আমার 7th হয়। আচ্ছা, তো 7টার সময় সকালে ছাড়ে, সেখান থেকে 5টা বাজে কিছু টাইম বাকি ও মানে ফিরে চলে আসছে বাড়ি। আচ্ছা, এটা তোমার কাছে খুব স্মরণীয়, তাই তো? তুমি আর কি হোপলেস হয়ে গেছিলে যে এটা আর আসবে না? খুব স্মরণীয়। আচ্ছা, আর এর সাথে একটা কোশ্চেন, লাইফে যে ফার্স্ট যখন রেসিং হয়, বুকটা কি ধরফর করছিল যে পায়রাগুলো আসবে কি করে এত দূর থেকে? এটা রেসিংটা এমন না, তোমাকে আমি বলি আলিম, লাইফ ফার্স্ট না, আমাদের প্রত্যেকটা রেস মানে এরকম না যে এত বছর রেস করেছি বলে এবছর যখন রেস করবো আবার সে আসানসোল থেকে বুক ধরপানি শুরু। আচ্ছা, মানে আসবে কি করে, আসবে কি না, কতক্ষণে আসবে, মানে টেনশন কাজ করবে প্রত্যেক বছরই আমাদের এই। আচ্ছা, আমাদের যেমন কি হয় যে দিনের শেষে ল্যান্ডিং এ একটা টেনশন কাজ করে যে প্রপার টাইমে বসবে কিনা বা কি করবে। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। আর দাদা, আর কিছু একটা অফ ক্যামেরায় শুনছিলাম কি একটা তুমি বলছিলে, একটা সামথিং একটা স্টোরি বলছিলে। দেখো, রেসিং পায়রা যেটা অনেকে হয়তো জানে, অনেকে জানে না, চেরামি বলে একটা পায়রা আছে, সেটা নেই আর কি, ছিল আর কি। ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের 1900 সামথিং মানে 14তে শুরু হয়, 18 দিকে শেষ হয়। তো 18-র 2 অক্টোবরে ওটা হচ্ছে আমেরিকার প্রায় 550 মতো সেনা, সেখান থেকে 994টা সেনা। ওটা ওর হচ্ছে স্টোরিটা হচ্ছে লস সোলজার, মানে ওই 194 সেনা হচ্ছে ফ্রান্সের যে তোমার জঙ্গল, সেখানে হারিয়ে গেছিল। আচ্ছা, মানে লস্ট হয়ে এমন একটা জায়গায় চলে গেছে, ওরা আর দিক খুঁজে পাচ্ছে না। একদিকে জার্মানির সেনা রয়েছে সামনের দিকে, পেছন দিকে আমেরিকার সেনায় নিজেদের সেনারাই আবার গুলি বর্ষণ করছে। মানে আচ্ছা, ওরা তো হারিয়ে গেছে, জানে না যে এখানে আমাদের সেনা আছে। হারিয়ে জানে না। সেখান থেকে তো 2 দিন হয়ে গেছে, ওরা না খাবার না জল, বাঁচার কোনো উপায় নেই। আর সেই সময় তো টেলিগ্রাফ বা ওয়াকি টকি ছিল না, বার্তা বহনের জন্য পায়রাই পায়রা ছিল। হ্যাঁ, প্রথম 2টো পায়রা ছাড়ে ওরা, দুটোই জার্মানি সেনার গুলিতে মারা যায়। আচ্ছা, পরে আবার একটা পায়রা ছাড়ে যার নাম সেরামি, ঠিক আছে, ও গুলি লেগে পড়ে যায়। ওদের আশা শেষ, যে পায়রা তো সব পড়ে গেল। আচ্ছা, আধা ঘন্টা মতো পরে পায়রাটা উঠে সেখান থেকে আবার ও
মানে মেসেজটা ক্যারি করে আর কি। করার জন্য হ্যাঁ 77 ব্যাটালিয়ন যে আমেরিকা সেইখানে মেসেজটা নিয়ে পৌঁছায় এবং পৌঁছানোর সময় ওরও গুলি লাগে। আচ্ছা একটা চোখ নষ্ট হয়ে যায়, ডান দিকের একটা পা সেই পাটা পুরো পড়ে যায়, ডানা একটা গুলি লাগে, আচ্ছা বাঁ দিকের পায়ে বাঁ দিকে ধরে এরকম পায়ে ওরা মেসেজটা লিখে দেয়। আচ্ছা 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 ও সেইটা নিয়ে 30 কিলোমিটার সামথিং এরিয়া 40 মিনিটের মধ্যে কভার করে ও মেসেজটা পৌঁছায়। সেখানে লেখা ছিল যে আমাদের নিজের মানে ইংলিশে অনেক সেগুলো লেখা ছিল ডকুমেন্টসগুলো, যে আমাদের নিজের সেনারাই আমাদের উপরে গুলি বর্ষণ করছে, এটা স্টপ বন্ধ করুন। সামনে জার্মানি সেনা রয়েছে, ওই মেসেজটা পেয়ে 194 জন সেনার জীবন বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে, মানে আমার গা কাঁটা দিচ্ছে আর কি এটা শোনার পরে। আর আমরা অনেক ছোটখাটো গল্প শুনেছি পায়রা নিয়ে, বাট এটা আমার মানে শোনা হয়নি। আমেরিকান সেনারা চেষ্টা করে পায়রাটাকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারেনি। তো লাস্টে ফ্রান্সের যে মিলিটারি অনারেবল যে পুরস্কার সেটা ওকে দেওয়া হয়েছিল এবং ওর যে দেহাবশেষটা এখনো মিউজিয়ামে রাখা আছে ফ্রান্সে। আচ্ছা 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 ঠিক আছে, আর আমেরিকাতে ওর স্ট্যাচু অফ লিবার্টি করা আছে, যেখান থেকে গাড়ি ঘোড়া গেলে এখনো 3 সেকেন্ড দাঁড়িয়ে ওকে সম্মান দিয়েছে। আচ্ছা আচ্ছা মানে আমার মানে জড়িয়ে যাচ্ছে সত্যি, গা পুরো রোমটা দিয়ে উঠলো। আর এরকমও আমি শুনেছি আবার এই রেসিং পায়রার ক্ষেত্রে আবার বাইরে নাকি এদের মানে অকশন টাইপেরও হয়, মানে কোটি কোটি টাকা ভ্যালুতেও অনেক সময় চলে যায়, মানে এটা শখের জায়গাটা কোথায় পৌঁছে যায়। আর একটা মোটামুটি দেখুন গল্প তো আজকে ইন্দ্রদা তুমি বুঝতে পারছো যে মানে আমি যদি কোশ্চেন করি আর তোমারও ভিতরে যা আছে মানে মন খুলে যেত, আমরা অ্যাজ আ ফ্রেন্ডলি একটা আর কি ইন্ট্রোডাকশন করছি আর কি, তো শেষ হবে না। বাট আমরা একটা স্টোরি দিয়ে মোটামুটি কিছু পায়রার দিকে আগে যাবো নাকি, কিছু পায়রা দেখাবো জাস্ট উপরে উপরে। মিলি একটা পায়রা, আচ্ছা আমি দেখাবো। আচ্ছা, তো ওই এলাহাবাদের যে ব্যাপারটা, ওই একটা স্টোরির পরে আমরা আস্তে আস্তে লফটের দিকে একটু আগে যাবো। এলাহাবাদের যে ব্যাপারটা ওটা একটু আমাকে বলো। আমি দেখো একটা পায়রা দেখাচ্ছি, এটাকে মিলিবার বলি আমরা। হ্যাঁ মিলিবার। তো এই পায়রাটা 2024-এর গয়া 458 কিলোমিটার। আচ্ছা গয়া কাশি। হ্যাঁ গয়া কাশি, গয়াতে আমাদের রেসে পায়রাটা সেবার কোনো ক্রমে পায়রার সমস্যা হয়, পায়রা সেদিনকে ছাড়া হয়নি ওখান থেকে। আচ্ছা পায়রা নিয়ে যাওয়া হয়েছে বাট ছাড়া হয়নি পরে শনিবার দিনকে আমাদের পায়রা ধরা জমা পড়ে, রোববার দিন মাঝে পায়রা ছাড়া হয়নি, পরে সোমবার দিনকে পায়রা ছাড়া হয়। আচ্ছা, তো ওই একদিন জলপানি ওরা ব্যবস্থা করেছে, খাবার কিছু হয়নি। আচ্ছা, ট্রেনে আমাদের পায়রা যায়, রেলে পায়রা যখন ছিল কোনো খাবার জলপানি কোনো কিছু ওরা দেবে না। আচ্ছা, তো তারপরের দিন পায়রা ছাড়ায়, পায়রা যা হোক কোনো কারণে সোমবার ছাড়া হয়েছে, মঙ্গলবার দিন পায়রাটা আমাদের কৃষ্ণনগর অব্দি চলে এসছে। কৃষ্ণনগর? হ্যাঁ কৃষ্ণনগর অব্দি চলে এসছে, না সোমবার দিন কৃষ্ণনগর অব্দি চলে এসছে। হ্যাঁ, এবার কোনো কারণে আসতে হয়নি। এবার ওই পায়রাটা রাতের দিকে ওইখানকার ছেলেপুলে যা কোনোভাবে ধরে নিয়েছে, বুঝলে, বিল্ডিং ফিল্ডিংয়ে বসে হাতে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ওর পালক পুরো কেটে দেয় এখানে। আচ্ছা, পালক পুরো এই পায়রাটার কথাই আমরা বলছি। হ্যাঁ, পালক কেটে দেয়। এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যেখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করে আমাকে বলে একটা পায়রা ধরেছি, আমি দেখাও, পালক কেটে দিয়েছে। পালক কাটাটা দেখে আমার না খুব কষ্ট হয়েছে, মানে এটা মানে প্লেয়ারে। হ্যাঁ, যেহেতু তোমার চলে এসছে, ও কৃষ্ণনগর অব্দি চলে এসছে গয়া থেকে, সেখানে এসে পালকটা কেটে দিয়েছে, কষ্ট হয়েছে। তো ওপরে আমরা তুমি পালকটা কেমন কাটলে, তা বলছে দাদা পায়রাটা ধরেছি। কী করে ধরলে, ধরা দিয়েছি না ধরেছো? ধরেছি পায়রাটা। তাই বললাম তাহলে পায়রাটা তুমি পায়রাটা কেন কাটলে, তুমি বলতে পারতে দাদা পায়রাটা ধরেছি। আমি বললাম ছেড়ে দিতে। হয়তো নেক্সট ডে ও ব্যাকও করে যেত, হতে পারতো। তারপর ও এটার পরে এবার 2 দিন পরে আমাকে ফোন করেছে, তখন এই পায়রাটা দেবে, এর পরিবর্তে কিছু টাকা পয়সা আমাকে ডিমান্ড করেছে। আমি দিতে রাজি হয়েছি। হ্যাঁ, শখের জিনিস দিতে হয়েছে। এবং সকালে আনতে বেরিয়েছি। যাক, এবার শোনো, এত ভালো পায়রাও ধরেছে, ক্লাব ট্যাগ লাগানো রয়েছে, সব কিছু। ও তো 10 জনকে দেখিয়েছে, হয়তো একটু না করেছে দেওয়ার জন্য। সকালবেলা অনেকবার ফোন ধরেনি, আমি স্টেশন চলে গেছি তখন যাবে বলে। তারপরে এবার পরে 2 ঘন্টা নাগাদ ফোন ধরেছে, বলছে দাদা আমি না সকালে ফোনটা ধরেনি ইচ্ছে করে, তোমার পায়রা না বিড়ালে খেয়ে নিয়েছে। আচ্ছা, মানে এই পায়রাটা বলছে বিড়ালে খেয়ে নিয়েছে। আচ্ছা, তুমি রাতে বললে পায়রাটা দিয়েছি, সকালে তুমি বলছি বিড়ালে খেয়ে নিয়েছে, কীভাবে খেয়ে না? তা বলছি হ্যাঁ বিড়ালে খেয়েছি, আমি তো নিচে পায়রা খাবার দিই। যা হোক, সত্যি হলে তো আর কিছু করার না, যদি মিথ্যে কথা হয়ে থাকে তো পায়রাটা তুমি আটকে রাখো, ঠিক আছে? যদি কোনোদিনও আকাশে একটু উঠতে পারে, আমার বাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, তখন এই ছাদ আমার হয়নি, বুঝলে, ছাদ আমার হয়নি, নিচে ঘর। হ্যাঁ, মোটামুটি 2-2.5 মাস মতো পরে নিচে আমার বাংকার সানসেট মতো আছে। এবার আমি নিচ থেকে দেখছি, কাছ থেকে এসে দেখি একটা পায়রা হেঁটে বেড়াচ্ছে উপরে, নিচে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, বাংকারে হেঁটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে এসে দেখি যে হ্যাঁ ও হেঁটে বেড়াচ্ছে। সর্বনাশ কাণ্ড। হ্যাঁ, মানে তুমি দেখে আর কি নিজেকে বিশ্বাস করতে পারছো না যে এইভাবে হয়েছে। তখনও মানে পরের পালকটা উঠেছে,
তখন ওরা এতটা মানে এখান থেকে মোটামুটি কিছুটা পরিমাণে পালক কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা ওরা আচ্ছা, বুঝতে পারেনি যে ওই পালক নিয়ে আকাশে ওরা ওই পায়ে নিয়ে মানে ও বেরিয়ে আসতে পারে এতটা রাস্তা। তারপর ওকে ভিডিও করে পাঠিয়েছি আমি, যে আচ্ছা। দেখো পাড়াটাকে তুমি কি আটকে রাখতে পারলে? বলে নাকি বিড়ালে মানে এই পারে এত বিশ্বস্ত মালিকের আমি জানি তো আসবে বাড়ি। আচ্ছা এর নাম কি? মিলি। এটা মিলি বার বলি। আচ্ছা বার কেন বলা হয়? এই যে বারটা আছে বলে। হ্যাঁ মিলি বার বলি। আর এর কালারটা একটু ডিফারেন্ট, এটা মানে গাঁদা বলা হয় আমাদের আর কি। এটা কি লং ডিস্টেন্স? এটা লং ডিস্টেন্স। আচ্ছা এইগুলো নিয়ে ভিডিও একদিন করবো দাদা, এই লং ডিস্টেন্স বা কি বৃত্তান্ত বা এদের ট্রিটমেন্ট রাখান সাখান একটা ভিডিও নেক্সট আসতে হবে, নাহলে হবে না, মানে একদিনে সব কিছু হবে না। কারণ দেখছেন আপনারা অন্ধকার হয়ে এসছে আর কি। তো এই পাটা ভিডিওর মধ্যে আমরা ক্যাপচার রাখলাম মিলি, কারণ ভিডিও দাদাও দেখবেন আর স্টোরিটাও শেয়ার হলো। আর যেটা আমরা বলছিলাম যে এলাহাবাদের একটা স্টোরি শুনে আমরা একটু লফটের দিকে আমি র্যান্ডম দেখিয়ে দেবো পায়রা, কারণ সিঙ্গেল সিঙ্গেল দেখানোর মতো সময়টা আর পাবো না, কারণ সূর্য মামা ডুবে গেছে অলরেডি, চলে গেছে। তো আমরা এলাহাবাদের একটা পায়রার যে গল্পটা শুনছিলাম দাদার কাছ থেকে, এটা আপনার সামনে তুলে ধরবো। দেখো একটা পায়রা আমাকে দেখায়, এটা আমার নিজে এলাহাবাদ অব্দি রেস করে 814 কিলোমিটার। 814 কিলোমিটার রেস? হ্যাঁ লং ডিস্টেন্স। আচ্ছা আমরা 1000 কিলোমিটার কিন্তু শুনেছি, মানে 1200 কিলোমিটার পর্যন্ত তো রেস হয়। আমাদের দিল্লি অব্দি রেস হয় 1441 কিলোমিটার, মানে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেস হয়। ওটা লাস্ট কিছু বছর হচ্ছে না, কারণ সেইভাবে দেখো এখন পরিকাঠামোর অভাব হয়ে গেছে, ফিনান্সিয়াল কন্ডিশন, মানে আগে অনেক ডোনেটার ছিল, এখন সেই ডোনেটারগুলো নেই। হ্যাঁ আচ্ছা বাইরে কি অনেক সময় শুনেছি যে সমুদ্রের এপার ওপার মানে ওখানে 2000-2500 কিলোমিটার রেস হয় নাকি? হয়। আচ্ছা মানে কান্ট্রি টু কান্ট্রি হয়ে যায়। যে রেসটা হয় এটা 2814 কিলোমিটার অব্দি রেস হয়, মানে কান্ট্রি থেকে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে রেস হয়ে যায় আর কি। তো এই পায়াটা মানে হচ্ছে এলাহাবাদ থেকে চলে এসেছে। এলাহাবাদ থেকে বাড়িতে আসা আমার। আচ্ছা এই যে রিং নাম্বার হয়তো কেউ বিশ্বাস যদি না করে আমাদের ক্লাবের সাথে যোগাযোগ করলে বলতে এটা এটা কি সিআরপিসি ক্লাবের? হ্যাঁ সিআরপিসি ক্লাবের 2022 এর পায়রা, 2022 এর পায়রা। এই রিং নাম্বার 4423। এটা আমার নিজে এলাহাবাদ অব্দি রেস করা পায়রা, ফিমেল বার্ড। আচ্ছা ফিমেল বার্ড। হ্যাঁ ফিমেল বার্ড ও চেকার, তাই তো? হ্যাঁ চেকার। একটু পায়রাটা একবার দেখবো, আরেকবার একটু দেখতে মন করছে, একটু শখ করবো। দেখুন ফেদার কোয়ালিটি, এটাকে কি চেকার বলা হয়? এটা ব্লু চেকারের মধ্যেই পড়ে। ব্লু চেকারের মধ্যেই পড়ে, ফিমেল একটা, তাই তো? ফিমেল বার্ড। আচ্ছা আচ্ছা। ব্যালেন্স দেখো, এই যে ব্যালেন্স পায়রা মোটামুটি থাকে না, মানে হাতের মধ্যে খুব। এর বাচ্চা করেছে এবছর, এর বাচ্চা রেসে যাবে, এই জন্য আমরা ব্লাড লাইনটা ধরে রাখি, বুঝতে পারছো? আচ্ছা মানে এর পুরো রেকর্ডটা রেখে দেওয়া হয় যে কি হচ্ছে, মানে কতটা ইমপ্রুভ হচ্ছে বা কতটা কি হচ্ছে। 25-26 এর রেসে এরই মেয়ে আমার হচ্ছে ঝাঁঝাতে আচ্ছা 9 নম্বর প্লেসমেন্ট হয়েছে। বাহ এর মেয়ে বাহ, মানে তোমাকে বললাম মানে ইচ্ছা আছে কি এইটাকে আরো ডেভেলপ করা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এবার একটুখানি লফটের দিকে আগিয়ে যাব, কারণ দাদার কাছে পায়রা তো একদম সিলেক্টেডভাবে রাখা আছে, বাট সিঙ্গেল আর শখ হয়তো করাতে পারবো না। তো আমরা একটু লফটের দিকে যাব, লফটে র্যান্ডামলি আপনাদের শখ করিয়ে দেবো।